সীমানা জটিলতায় পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত। স্থির প্রজ্ঞাপন প্রথম দিনের শুনানিতে কক্সবাজার ২ আসনের জামায়াতের আজাদ প্রার্থিতা ফিরে পেল ৫২ জন। রেকর্ড ভোটে বগুড়ার ৭ আসনে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় বিএনপির। খালেদা জিয়ার ধানের শীষকেই বেছে নেবেন ভোটাররা, প্রত্যাশা নেতাকর্মীদের। নারীর উন্নয়নে কাজ করবে আগামীর সরকার, চাওয়া চাঁদপুরের ভোটারদের। উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা ও নিরাপদ কর্মপরিবেশ দাবি। এবং নির্বাচনের আগে লুটের সব অস্ত্র উদ্ধার সম্ভব নয়, রংপুরে আইজিপি। আসামি ধরলে থানা ঘেরাও হয়, মামলা জটে উৎসাহিত হচ্ছে মবকারীরা। অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, তাহলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সীমানা জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত সিএমপি নং 1105/2025-এ মাননীয় আপিল বিভাগের 05 জানুয়ারি 2026 তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা 68, পাবনা ১ ও ৬৯, পাবনা ২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এর আগে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ পেলে গত শুক্রবার ইসির জনসংযোগ থেকে বলা হয়, ইসির উদ্ধৃতি দিয়ে নির্বাচন স্থগিতের সংবাদটি সঠিক নয়। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজারে জামায়াতের প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়নপত্র বৈধ হয়, বাতিল হয় ১৫টি এবং স্থগিত হয়েছে ৩টি মনোনয়নপত্র। শাহাদত অভ্রের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শনিবার সকাল থেকেই আগারগাঁও নির্বাচন কমিশনে হাজির হতে থাকেন দিনের কার্যতালিকায় থাকা ৭০টি আসনের প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনাররাও। শুনানির প্রথম দিনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫২টি বৈধ, বাতিল ১৫টি এবং স্থগিত রয়েছে ৩টি বলে জানিয়েছে ইসি সিনিয়র সচিব। মঞ্জুর করা হয়েছে ৫২টি, রিজেক্ট করা হয়েছে ১৫টি, আর পেন্ডিং রাখা হয়েছে ৩টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত, আর ২টা ১৬ তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে, যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার ২ আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ। এছাড়াও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার অপেক্ষমান তালিকায় রয়েছেন মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী মহিউদ্দিন। অন্যদিকে জাতীয় পার্টির ৬টি আপিলের মধ্যে 5টি বৈধ বলে জানিয়েছে দলটির মহাসচিব। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে,
একটি পেন্ডিং আছে। শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সহিসহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে। ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মুফতি শামীম আহমেদের পক্ষে আজকে আপিলেট কোর্টে শুনানি করেছি, শুনানিতে সক্ষম হয়েছি এবং আপিলেট কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি, এরপর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মতপার্থক্য যেন কোনোভাবে মতবিরোধে পরিণত না হয়। দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দেশের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময় দেশে এসেছেন তারেক রহমান। পরে নিজেদের মতামত তুলে ধরেন দেশের সিনিয়র সাংবাদিকরা। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মিডিয়ার নতুন বন্ধুদের নিয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, মব ভায়োলেন্সের কারণে মিডিয়া স্বাধীনভাবে লিখতে পারছে না। বিএনপির অতীতে মতো ভুল করলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের আগে ফিরে যাবার সুযোগ নেই, যে করেই হোক জবাবদিহিতা বজায় রাখারও আহ্বান জানান তিনি। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত হয়েছে। দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্য ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একটি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশন এই সফর বাতিলের অনুরোধ করলে দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়। এ সময় খালেদা জিয়ার মতো তারেক রহমান দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান দুটো আলাদা জিনিস। তারা যা ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন এবং ইলেকশন কমিশন আমাদের কাছে অনুরোধ করেছে যে ওনার এই সফরটা স্থগিত করার জন্য, তা আমরা জাতির বৃহত্তর স্বার্থে, জাতির কল্যাণের জন্য এবং সুষ্ঠু ভোট হোক এই কারণে তারেক রহমান সাহেব তার এই সফর বাতিল করেছেন। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নতুন সরকার নিয়ে নানা স্বপ্ন বুনছেন দেশের জনগণ। পিছিয়ে নেই নারীরাও। নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, উপযুক্ত কর্মপরিবেশ আর মর্যাদা নিশ্চিতে কাজ করবে নির্বাচিত সরকার, এমনটাই প্রত্যাশা নারীদের। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। কেন্দ্র থেকে প্রান্ত, উন্নয়নের প্রতিটি ধাপে পুরুষের পাশাপাশি অবদান রাখছেন নারীরা। কিন্তু দুমুঠো খাবার জোগাড় কিংবা আত্মনির্ভরশীল হয়ে উঠতে নারীদের সংগ্রাম অনেকেরই চোখ এড়িয়ে যায়। চাঁদপুরের পুরানবাজার মোমপট্রি এলাকার ষাটোর্ধ্ব রাশিদা বেগম। এখনো শেষ হয়নি বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার জীবন সংগ্রাম। বেঁচে থাকার তাগিদে স্থানীয় বউবাজারে বিক্রি করছেন সবজি। আশায় আছেন আগামীর সরকার হয়তো পাশে দাঁড়াবে প্রান্তজনে। আমি বয়স্ক মানুষ, আমি এখন কিছু কিনে শক্তি ভালো নাই, করতে পারি না। দৈন্য আর কাঁচামাচি নিয়ে বেশি এই সরকারে ভোট দেয়, এই সরকার যদি আমার দিকে চায় তো সরকারে ভোট পাইবে আল্লাহ। সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি নারী বান্ধব কর্মপরিবেশ। এখনো অবমূল্যায়িত প্রান্তিক নারীর শ্রমের মূল্য। তবে এসব প্রতিবন্ধকতা দূর করে অনেকেই মুখোমুখি টিকে থাকার লড়াইয়ে। আগামীর সরকার নারী সমাজের উন্নয়নে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার নারীদের। সুস্থ মতন নির্বাচন হোক, বা কোনো হালাহালি বা কোনো মারামারি বা কোনো নারী নির্যাতন, এটি আমরা চাই না। মেয়েদের পড়াশোনার
ক্ষেত্রটা মানে আরো বেশি প্রসারিত হোক, তারপর কাজের ক্ষেত্রটা আরো নিরাপদ হোক। সকালে ঘর থেকে বের হয়েছি, সন্ধ্যার পরে রাতের পর আমরা যেন আবার বাসায় নিরাপদ ভাবে আমাদের বাচ্চার কাছে, আমাদের ফ্যামিলির কাছে ফিরে আসতে পারি, এরকম একটা দেশে আমরা চাই। দেশের অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি প্রয়োজন নারীদের উন্নয়ন। শিক্ষা, নিরাপত্তার পাশাপাশি নারীদের কর্মক্ষম করতে প্রয়োজন উদ্যোক্তা সৃষ্টির। সুদমুক্ত ঋণ সুবিধার পাশাপাশি নারীদের ব্যবসার জায়গা দেয়া গেলে অগ্রযাত্রা আরো গতিশীল হবে। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে তাহলে উদ্যোগটা আরো তৈরি হবে। আর একটা দেশ কখনই আগাইতে পারবে না যদি নারীরা পিছিয়ে থাকে। নারীদেরকে যত বেশি কাজের সাথে ইনভলভ করবে, নারীদেরকে যত বেশি নিরাপত্তা জায়গাটাতে সরকার প্রতিশ্রুতিশীল হবে, তত বেশি নারীর কাছ থেকে অর্থনীতিতে অবদানের আরো বেশি ভূমিকা পাবে। জেলায় মোট ভোটার প্রায় 23,31,000। এর মধ্যে প্রায় 12 লাখ পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার প্রায় 11,30,000, যাদের ভোটাধিকারে নির্বাচিত হবে আগামীর সরকার। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মবকারীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। রংপুর পুলিশ লাইন স্কুলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। নির্বাচনের আগে লুঠো অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব নয় জানিয়ে আইজিপি বলেন, দেশে অবৈধ অস্ত্রও ঢুকছে। মামলার যে বিপুল জট, এর ফলে হয় কি যে যখন দেখা যাচ্ছে যে খুনের বিচারটা 5-10 বছরে হচ্ছে না, তখন যে খুন করছে অথবা যে আক্রমণ করছে সংখ্যালঘুদের, যখন দেখছে যে বিচারটা 5-10-15 বছরে হচ্ছে না, ন্যাচারালি আক্রমণকারীরা তখন উৎসাহিত হয়। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আমরা মানে আপনার ইন ডজনস, শতে শতে আমরা উদ্ধার করতে পারছি না, 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম, সেটা হয়তো বা সম্ভব হবে না। বিএনপিতে কোনো চাঁদাবাজি দখলবাজি চলবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদের দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় দেশ ও দেশের মানুষের স্বার্থেই বাংলাদেশ পরিচালিত হবে বলেও জানান তিনি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, অন্য দেশের স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না। আমাদের স্বার্থ আমাদের জন্য। চাঁদাবাজি দখলবাজি যারা করবে বিএনপি, তাদের বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না। আমরা 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছি, দরকার হলে আরো 20,000 এক্সপেল ভাবে বহিষ্কার করে দেব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার ওরওয়াইল ইউনিয়নের ওরওয়াইল বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওরওয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার রাতে আজিজ ও খালেকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শনিবার দুপুরে 2 গ্রামের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোলার লালমোহনে নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 23 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিডিপির নারী কর্মীদের গণসংযোগকালে বাধা এবং পরে মোবাইল ফোনে বাকবিতণ্ডা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 11 দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম অভিযোগ করেন, বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল দাবি করেন, পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বিডিপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীরা। এদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলিউল ইসলাম জানান, পরিস্থিতিতে বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর উভয় পক্ষই একে অপরকে দায়ী করে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন কি প্রভাব ফেলবে কি প্রভাব ফেলবে না তা বলা কঠিন, এটা নির্ভর করে কে মারা গেল তার উপর। এ সময় সচিব আরও বলেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসকে সেভাবে গড়ে তুলতে না পারলে সেটা সবার ব্যর্থতা। ফায়ার সার্ভিসকে উন্নত করতে সরকারের সদিচ্ছা রয়েছে বলেও জানান তিনি। এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে, আগে যা হতো তার থেকে অনেক কমে গেছে। বর্তমান বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে, মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে আর পরিবেশগত বিপর্যয় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর আচার্য ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। দুপুরে চট্টগ্রাম রেডিসন ব্লুতে বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আইরিন ট্রেসি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রুবানা হক সহ দেশে বিদেশে অতিথি উপস্থিত ছিলেন। সমাবর্তনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, লাওস, ইয়েমেন সহ 11টি দেশের স্নাতকের 235 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশের 152 জন শিক্ষার্থী। সমাবর্তন অনুষ্ঠানে জাপানের সাবেক ফার্স্ট লেডি আখি আভিকে সম্মাননা ডিগ্রি প্রদান করা হয়েছে। বক্তব্যে চেরি ব্লেয়ার বলেন, আগামীতে বাসযোগ্য ও সমতা ভিত্তিক বিশ্বের নেতৃত্ব দেবেন এই শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ধরে প্রক্টর অফিসে নিয়ে গেছে শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলার সময় এই ঘটনা ঘটে। আইন বিভাগের ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ রোমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষক মোহাম্মদ রোমান ভর্তি পরীক্ষায় হলরুমে দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ কিছু শিক্ষার্থী জড়ো হয়ে তাকে ধাওয়া দিলেন, তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। পরে তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। ওই শিক্ষক জুলাই আন্দোলনের সময় বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থনে ছাত্রদের হুমকি ধুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রক্টর জানান, তার বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্ত চলছে, তবে আজ প্রক্টর অফিসে আসার পর যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রশাসনের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না, যতটুকু হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়। গবেষণা খাতে বাজেটও পর্যাপ্ত নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহের নেপ মিলনায়তনে গবেষণা পদ্ধতির উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। আমাদের গবেষণা হয় সামান্যই, খুব বেশি গবেষণা হয় না, আমরা এই ওরিয়েন্টেড খুব না। তবে একটা ভালো বিষয়, আমাদের এই যে একাডেমিটা, এই একাডেমিটা তো মূলত শিক্ষামূলক একাডেমি। আমাদের ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ফলে তাদেরই ম্যান্ডেট গবেষণা করার। তারা কিন্তু গবেষণা করে, তাদের বাজেট খুব বেশি না, কিন্তু তাদের গবেষণাগুলো ছোট ছোট হলে পরেও গবেষণাগুলো বাস্তবধর্মী। র‍্যাব ৯-এর অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত সজলকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে। র‍্যাব ৯ জানায়, অপহৃত স্কুল ছাত্রী কুলাউড়া থানার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেয়েটি রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত সজল মেয়েটিকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। মেয়েটি কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করায় হুমকিও দেওয়া হয়। এর প্রেক্ষিতে গত ১ জানুয়ারি সকালে ভুক্তভোগী স্কুলে যাওয়ার সময় সজল ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। মেয়ে বাড়ি না পৌঁছানো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। খোঁজ না পাওয়ায় গত ৬ জানুয়ারি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন তারা। এরই প্রেক্ষিতে অভিযানের নামে র‍্যাব ৯ এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্তকে। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক 4টি অভিযানে 16টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত 53 বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করে। বিজিবি সূত্র জানায়, মোনাকষা বিওপি এলাকার মনোহরপুর গ্রাম থেকে 6টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে 4টি গরু জব্দ করা হয়। এছাড়া মাসুদপুর বিওপি এলাকার মোনাকষা ইউনিয়নের চৌধুরী সরণী গ্রাম থেকে 4টি এবং ওয়াহেদপুর বিওপি এলাকার সূর্যনারায়ণপুর ইউনিয়নের তেরোশিয়া গ্রাম থেকে 2টি গরু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত গরুগুলো যথাযথ প্রক্রিয়ায় শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। শীতে বেড়েছে গরম কাপড়ের বিক্রি। ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, গরম কাপড়ের দাম কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন হচ্ছে? গত 2 সপ্তাহ যাবৎ ফেনীতে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু ক্রমাগতই কমার দিকে রয়েছে। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহে ফেনীতে তাপমাত্রা একদম 11 ডিগ্রি থেকে 9 ডিগ্রির মধ্যে ছিল, যার কারণে কিন্তু শীতের যে তাপমাত্রা তাপমাত্রা কমার কারণে সাধারণ মানুষের মধ্যে শীত কাপড় কেনার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখেছি বেড়েছে, যার কারণে শীতে মানুষ কিন্তু একদম সোয়েটার, কম্বল, চাদর থেকে শুরু করে হুডি এবং বিভিন্ন ধরনের শীতের যে টুপি রয়েছে সেগুলো কিন্তু কেনার জন্য বিপণী বিতান থেকে শুরু করে একদম ফুটপাতের যেসব দোকান রয়েছে সেই সব দোকানে কিন্তু মানুষের ভিড় করতে দেখা গেছে। আমরা এখন আছি ফেনী শহরের রাজাজি দিঘির পাড়ের শীতবস্ত্র বেচা বিক্রির যে হাট রয়েছে, সেখানে আমরা দেখেছি যে এখানে একদম 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যেও বিভিন্ন ধরনের সোয়েটার থেকে শুরু করে ব্লেজার থেকে শুরু করে পায়জামা এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং বৃদ্ধরা সব ধরনের ক্রেতাই কিন্তু এইসব এই যে হাট রয়েছে এখানে এসছেন এবং তাদের যে পছন্দের পণ্যগুলো এখান থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী শহরের রাজাজি দিঘির পাড়ের যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, এই ফুটপাতের দোকানগুলো ছাড়াও শহরের এই যে বিপণী বিতানগুলো রয়েছে এবং শোরুম গুলো রয়েছে সেখানেও কিন্তু ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এই যে ক্ষুদ্র যে বিক্রেতারা রয়েছে, ক্ষুদ্র যে বাজারের বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে শীত ফেনীতে কিন্তু খুবই অল্প সময়ের জন্য আসে, বিশেষ করে গত 20 থেকে 25 দিন শীত ছিল, যার কারণে কিন্তু ক্রেতাদের কিন্তু ভিড় ছিল। সেই ভিড় থাকার কারণে কিন্তু তাদের যে বিক্রি সেটিও কিন্তু বেড়েছিল। এই যে বিশেষ করে গতকালকে থেকে ফেনীতে রোদ কিছুটা ওঠার কারণে কিন্তু দোকানগুলোতে যে ভিড় সেটি কিছুটা কমেছে এবং বেচা বিক্রিও কিছুটা কমেছে। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে অন্যান্য বছরের চাইতে এই বছরে ফুটপাত থেকে এবং বিপণী বিতানগুলোতে পণ্যের যে দাম সেটি কিছুটা বেড়েছে অন্যান্য বছরের চাইতে। এই ছিল ফেনীর রাজাজি পাড় থেকে আমাদের কাছে শীত কাপড় বিক্রির খবরের সর্বশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার। পুলিশ জানায় 5 জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে টহলরত 2 পুলিশ সদস্য আহসান, জাহিদ ও আবু কাউসার। পরে ঘুষের বিনিময়ে গাঁজা ভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় তারা। ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়া প্রায় 90% ভোট পেয়েছিলেন। তার মৃত্যুর পর বগুড়ার 7 আসনের প্রার্থীও ভোটারের একই সমর্থন আশা করছেন। রাজীব সেলিমের প্রতিবেদন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বেগম খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বগুড়া 7 আসন থেকে। 1991 থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনেই রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার মনোনয়ন জমা দেয়া হয় এই আসন থেকেই। বেগম খালেদা জিয়ার পাশাপাশি এই আসনে মনোনয়নপত্র জমা দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এখন বেগম জিয়া প্রয়াত হওয়ায় বগুড়া 7 আসনে তিনিই হতে যাচ্ছেন বিএনপির কাণ্ডারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বগুড়ার 7-এর মানুষকে, জনগণকে, নেতাকর্মীকে যেভাবে ভালোবাসত,
আমি যেন তেমনি ইনশাল্লাহ ভালোবাসতে পারি। বিগত দিনের যে অসমাপ্ত কাজগুলো আছে ইনশাল্লাহ আমি সমাপ্ত করার ইনশাল্লাহ চেষ্টা করব। এদিকে বগুড়া ৭ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী গোলাম রব্বানীর মতে খালেদা জিয়ার মৃত্যুর পর বদলাতে শুরু করেছে ভোটের সমীকরণ। তাই এই আসনের ইতিহাস বদলে দিতে ভোটের দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। বেগম জিয়া চলে যাওয়ার পর কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, আমি নির্বাচনের মাঠে কাউকে অযোগ্য মনে করি না, সবাইকে যোগ্য মনে করি। জনগণ যাকে ভোট দেবে সেই হবে নির্বাচিত প্রতিনিধি। গাবতলী শাহজাহানপুর মিলে গঠিত বগুড়া ৭ আসনের প্রায় ৫.৫ লাখ ভোটারের চাওয়া তাদের সামগ্রিক উন্নয়ন। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই মানুষগুলো প্রার্থীদের ইশতেহার দেখেই সিদ্ধান্ত নেবেন ভোট দেওয়ার বিষয়ে। আমরা ১৭ বছর এই গাবতলী বাড়ি হওয়াতে, এই বগুড়া জেলার মানুষ গাবতলী হওয়াতে আমাদের এলাকার কোনো লোকের চাকরি বাকরি হয় নাই। যে সরকারে আসুক না কেন বগুড়া যাতে চাকরি বাকরি হয়। ১৭ বছরের যে বৈষম্য শিকার, এই জিনিসটা যেন আমরা পূরণ করতে পারি তাকে দ্বারা। এই আসনের মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। রাজীব সেলিম, এখন বগুড়া। সাভারের নবম পদাতিক ডিভিশন ও আর্মি অব বিজনেস ইনস্টিটিউশনের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে মিলিটারি ফার্ম মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাশেদুল হক। এরপর শুরু হয় দৌড় প্রতিযোগিতা। এতে ১৫০ শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মেডেল ও সম্মাননা পুরস্কার তুলে দেন সৈয়দ রাশেদুল হক। এ সময় শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবন গড়তে এরকম প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ প্রতিযোগিতা। শীতে দুস্থ মানুষদের পাশাপাশি দাঁড়িয়েছে পাশে বিজিবি ও সেনাবাহিনী। দরিদ্রদের দেয়া হচ্ছে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা। জয়পুরহাটে প্রায় ৩ শতাধিক শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন। দুপুরে শহরের কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। নারায়ণগঞ্জেও শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও টাস্ক ফোর্স ৪। সকালে নগরীর কোতোয়ালিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এসব কম্বল বিতরণ করা হয়। টাস্ক ফোর্স ৪-এর ক্যাপ্টেন মোসাব্বির বিল্লাহ শীত পীড়িতদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি জানান, দেশের সব ধর্মের ও বর্ণের মানুষের পাশে আছে সেনাবাহিনী। বাস্তব জীবনে গণিতের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া এবং মেধা বিকাশে বরগুনায় দিনব্যাপী গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি ক্যাটাগরিতে প্রায় ১০০০ শিক্ষার্থী অংশ নেয়। এই গণিত উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন শিক্ষক ও অভিভাবকরাও। সকাল ৮টায় বরগুনা সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক। দেওয়া হবে এইরকম অনুষ্ঠানের দাওয়াত পাওয়া আমার নিজের উপর হাতে গেল সপ্তাহে সারা দেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে ময়মনসিংহ অঞ্চলের বড় বীজতলা চরম বিপাকে সাধারণ কৃষকরা। কৃষি বিভাগ এখনো শুরু করতে পারেনি ক্ষয়ক্ষতির হিসাবের কাজ। সরকারের প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। যদিও কৃষি বিভাগ বলছে ক্ষতির পরিমাণ বাড়লে প্রণোদনার বিষয় বিবেচনায় নেওয়া হবে। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। নদীর নাম কলমদারি, ময়মনসিংহের মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া উপজেলার মাঝ বরাবর অবস্থান। দুই পারের কৃষকরা সেচের জন্য অনেকটাই নির্ভর করে এই নদীর উপর। গেল সপ্তাহে সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে কপালপুরে বোরো ফসলের বীজতলার
এক ঝলকের রোদে যেন ভেসে উঠছে নদীর দুই পারের বড় বীজতলার ক্ষতের চিহ্ন। বড় আবাদ নিয়ে শঙ্কায় দুই পারের কৃষক। জ্বালা ফালাইছি, সব জ্বালা এরম আজকে 15 দিন যাবত এরম বাগে কুয়াশায় সব মরে গেছে। কিন মজা জ্বালা কোন আর কিনতে পারছো না, জমি থাকবো প্রতি বীজ সার তো বীজ দিছি, সার দিছি, কত কিছু দিলাম। জ্বালা ফালাইছিলাম, জ্বালা কুয়াশায় মরে গেছে গা। বাগুন বুনছি, বাগুন কুয়াশায় জোয়ার পড়িতেছে গা। কুয়াশা ও ঠান্ডা বাতাসে আগাম বৃধান এবং ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি কিছুটা কম হলেও ময়মনসিংহের সব উপজেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে হাইব্রিড ধানের বীজতলা। যারা আগে হাইব্রিড ফেলাই আমরা পরে ধরা খাইছি, আগে জ্বালা 29 ফেলছে, তারা রোয়া কিছু আমরা পাইতাম না। জ্বালার বড় সাঙ্গর তো ফালালে ওর জ্বালা হবে না। শৈত্যপ্রবাহে কৃষকদের বীজতলা রক্ষায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা এবং ক্ষতির পরিমাণ বেশি হলে কৃষকদের প্রণোদনার বিষয়ে বিবেচনা করার আশ্বাস ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কৃষকরা হতাশ, এজন্য আমরা চেষ্টা করতেছি যে যেগুলো ক্ষতি হয়েছে তো হয়েছেই, সেগুলোকে রিকভারি করার চেষ্টা করতেছি। পাশাপাশি নতুন করে আবারও কিছু বীজতলা আমরা এখন নতুন করে করাইতে চাচ্ছি। শৈত্যপ্রবাহের যে ক্ষতিকর প্রভাব সেটি কতটুকু, সেটি আমরা আমাদের বিবেচনা করতে আরও 10-15 দিন সময় লাগবে। আমরা রিপোর্টের মাধ্যমে তুলে ধরব, পরবর্তীতে সরকার বিবেচনাপূর্বক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন প্রণোদনা বা এই ধরনের কোনো সহযোগিতার ক্ষেত্রে। এবছর জেলায় বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,63,750 হেক্টর জমিতে। তবে বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে সংশয়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। এখন জনপদে শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সীমানা জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনে নির্বাচন স্থগিত। ইসির প্রজ্ঞাপন, প্রথম দিনের শুনানিতে কক্সবাজার 2 আসনের জামায়াতের আজাদ সহ প্রার্থিতা ফিরে পেল 52 জন। রেকর্ড ভোটে বগুড়ার 7 আসনে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় বিএনপির। খালেদা জিয়ার ধানের শীষকেই বেছে নেবেন ভোটাররা, প্রত্যাশা নেতাকর্মীদের। নারীর উন্নয়নে কাজ করবে আগামীর সরকার, চাওয়া চাঁদপুরের ভোটারদের। উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা ও নিরাপত্তা কর্মপরিবেশ দাবি। এবং নির্বাচনের আগে লুটের সব অস্ত্র উদ্ধার সম্ভব নয়। রংপুরে আইনজীবী, আসামি ধরলেই থানা ঘেরাও হয়। মামলা জটে উৎসাহিত হচ্ছে মবকারীরা। অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, তাহলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।